অমরনাথ। আচ্ছা অমরনাথ কার তীর্থস্থান বলো তো, বলো? শিব ঠাকুরের, মহাদেবের। তো ওই অমরনাথে একবার তোমার স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের সাথে গিয়েছিলেন। কোথায়? অমরনাথে। এইবার সেই ঘটনাটা এখানে বর্ণনা করেছেন। কোথা থেকে নেওয়া হয়েছে বলো? দ্য মাস্টার অ্যাজ আই স হিম নেওয়া হয়েছে। কোথায়? দ্য মাস্টার অ্যাজ আই স হিম। কত সালে এটা পাবলিশ হয়েছিল? 1910। মনে থাকবে? চলো। ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল ইন দ্য মুঘল গার্ডেন অ্যাট আচ্ছা বল। মন দিয়ে শুনবে, দেখো কি বলছে। দেখো, তারা খোলা আকাশের নিচে মোগল গার্ডেন আচ্ছা বলের মোগল গার্ডেনে তারা কি করছিল? খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করছিল। মানে স্বামীজি আর স্বামীজির সাথে তার শিষ্য শিষ্যরা কি করছিল? খাওয়া দাওয়া করছিল। কোথায়? আচ্ছা বল মোগল গার্ডেন। মনে থাকবে জায়গাটার নাম? কোথায়? আচ্ছা বল মোগল গার্ডেন। দ্যাট দ্য স্বামী suddenly announced that he would go to অমরনাথ উইল দ্য পিলগ্রিমস। তখন স্বামীজি হঠাৎ করে ঘোষণা করলেন যে তিনি তীর্থযাত্রীদের সাথে অমরনাথে যাবেন। তাহলে স্বামীজি এবং তার ডিসাইপেলসরা সবাই আচ্ছা বল মোগল গার্ডেনে বসে খাওয়া দাওয়া করছেন। আচ্ছা ওপেন এয়ার মিল মানে কি? খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে কি করছিল? খাওয়া দাওয়া করছিল। ঠিক সেই সময় স্বামীজি হঠাৎ করে ঘোষণা করলেন যে আমরা কাদের সাথে যাব? তীর্থযাত্রী। পিলগ্রিমস মানে কি? তীর্থযাত্রীদের সাথে একসাথে আমরা অমরনাথে যাব। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম। এই হিজ ডটারের তলায় দাগ দাও। সঙ্গে তার কন্যাকেও নিয়ে যাবে। তার কন্যা মানে কে জানো? ডটার মানে কে? সিস্টার নিবেদিতা। নিবেদিতাকে এখানে বলা হচ্ছে তোমার কি? ডটার। মনে রাখবে। আচ্ছা এবার হিজ ডটার মানে কার ডটার? স্বামীজি। স্বামীজির তোমার মেয়ের মতো দেখতে নিবেদিতাকে। যদিও নাম দিয়েছিলেন ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতা, কিন্তু তিনি তার মেয়ের মতো দেখতেন। খুব মেয়ে ধরা হচ্ছে। তাহলে বলছে কি সঙ্গে তার মেয়েও যাবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হিজ ডটার রেফার্স টু। তোমরা কি করবে? হিজ ডটার রেফার্স টু সিস্টার নিবেদিতা, রাইট? উইদিন আওয়ার লিটল পার্টি there was too much feeling of delighted congratulation for any obstacle to be put in the way of the fortunate member. আমাদের ওই ছোট্ট দলে এত চারিদিকে আনন্দমুখর অভিনন্দন সব চলছিল, মানে সবাই আনন্দিত হয়ে অভিনন্দন জানাচ্ছিল একে অপরকে যে না আমরা সবাই স্বামীজির সাথে কি বেড়াতে যাব। কোথায় বেড়াতে যাব? অমরনাথে। যে কোনো বাধা হয়ে দাঁড়ালো না। ওই ফরচুনেট মানে বলতে চাইছে ওই সৌভাগ্যবতী সদস্যটার যাওয়ার পথে কোনো কিছু বাধা থাকলো না। আচ্ছা এই ফরচুনেট মেম্বারটাকে বলো তো? সিস্টার নিবেদিতা। তাহলে সিস্টার নিবেদিতাকে এখানে ডটার বলা হয়েছে, মানে স্বামীজির মেয়ে বলা হয়েছে, আর তার সাথে সাথে একজন ফরচুনেট মেম্বার বলা হয়েছে, মানে কি? সৌভাগ্যবতী সদস্যা। মানে বলতে চাইছে ওখানে এতটাই অভিনন্দন চলছিল, অভিনন্দন দেওয়া চলছিল, একে অপরকে আনন্দিত ছিল সবাই, যে ওই ফরচুনেট মেম্বার মানে সিস্টার নিবেদিতা যাওয়ার বিপক্ষে কেউ কোনো যুক্তি খাড়া করেনি বা কেউ বাধা দেয়নি। অ্যান্ড অ্যাডেড দাস, আর এর সঙ্গে যুক্ত ছিল অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার। কে কে ছিলেন? স্টেট অফিসার ইন চার্জ অফ দ্য জার্নি। তিনি যাত্রাপথের দায়িত্বে ছিলেন। যাত্রাপথের দায়িত্বে কে ছিলেন? স্টেট অফিসার। প্রিপারেশন ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এই অভিনব অভিজ্ঞতা লাভ করার জন্য যে যার মতো তোমার প্রিপারেশন বা তোমার প্রস্তুতি নিতে থাকলো। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? এখানে প্রথম লাইনে প্রথম প্যারাতে বলছে যে তারা মুঘল গার্ডেন আচ্ছা বলে ওপেন এয়ার মিল। ওপেন এয়ার মিল মানে কি? খোলা বাতাসের নিচে খাওয়া দাওয়া করছিলেন। ঠিক সেই সময় স্বামীজি হঠাৎ ঘোষণা করলেন যে আমরা সবাই একসাথে অমরনাথে যাব। কাদের সাথে? পিলগ্রিমস। পিলগ্রিমস মানে কি? তীর্থযাত্রীদের সাথে। আর সঙ্গে কে যাবে? তার কন্যা, ডটার। ডটার মানে কি? সিস্টার নিবেদিতা। তো এবার ওখানে এতই সব অভিনন্দন দেওয়া দিয়ে চলছিল একে অপরকে, আনন্দিত মানে এতটাই আনন্দ ছিল, সব আনন্দিত ছিল, সবাই প্রচণ্ড আনন্দিত, একে অপরকে অভিনন্দন জানাচ্ছিল যে ফরচুনেট মেম্বার মানে সৌভাগ্যবতী যে সদস্যা তার যাওয়ার পথে কোনো আর বাধা থাকলো না।
আর ইনচার্জ অফ দ্য জার্নি, এই জার্নির ইনচার্জ কে ছিল বলো, দায়িত্বে প্রধান কে দায়িত্ব কে ছিল, স্টেট অফিসার। আর যে এই অভিনব একটা অভিজ্ঞতা লাভ করার জন্য যে যার মতো করে কি প্রিপারেশন সারছিল বা প্রস্তুতি সারছিল। বুঝতে পারলে এতদূর? দেখো লাইন বাই লাইন প্রতিটা লাইন মন দিয়ে বুঝতে হবে যদি শর্ট প্রশ্ন অ্যাটেন্ড করতে চাও। তারপর দেখো এটা, তবে এটা স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপের মতো অতটা জটিল নয়, এটা সোজা। কাশ্মীর সিমড ইন দোজ ডেজ টু বি ফুল অফ পিলগ্রিমস, সেই সমস্ত দিনগুলোতে কাশ্মীরকে দেখে মনে হতো যেন কি তীর্থযাত্রীতে পরিপূর্ণ, মানে চারিদিকে তীর্থযাত্রীতে পরিপূর্ণ থাকতো। দেখবে যেমন আমাদের এখানে এই যখন মেলাগুলো যখন হয়, যখন শিবের মাথায় জল ঢালা হয় শিবনিবাসে, তখন দেখবে ওই সেই সময় পুরো সেই তীর্থযাত্রীতে পরিপূর্ণ থাকে না। এবার বছরে একটা নির্দিষ্ট দিন হয় যখন অমরনাথ কি থাকে, তীর্থযাত্রীতে পরিপূর্ণ। উই লেফট আচ্ছা বল, আমরা আচ্ছা বল ছাড়লাম, অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, আমরা আমাদের নৌকা করে ইসলামাবাদে গেলাম। কোথায় গেলাম? ইসলামাবাদে। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, মানে শেষ ব্যবস্থা বা আয়োজন করার জন্য, মানে শেষ যে অ্যারেঞ্জমেন্টগুলো ছিল সেইটা করার জন্য আমরা কোথায় চলে গেলাম বলো? ইসলামাবাদ। কিসে করে বলো? নৌকা করে, মনে রাখবে। অ্যান্ড এভরিওয়্যার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, আর সব জায়গায় আমরা গ্যাদারিং হোস্ট মানে কি এক জায়গায় জড়ো হওয়া সব লোকজনকে আমরা দেখতে পেলাম, মানে জড়ো হওয়া। দেখবে কোনো জায়গায় অনুষ্ঠান হলে এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, ওখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, ওখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, তাহলে সব জায়গায় কি সব লোক দাঁড়িয়ে আছে বলে গ্যাদারিং হোস্ট। গ্যাদারিং হোস্ট মানে কি বললাম? জড়ো হয়ে থাকা মানুষজন। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারাস, দেখো সব কিছু ছিল যেন খুব শান্ত। কোয়াইট মানে কি? শান্ত। অর্ডারলি মানে সুশৃঙ্খল, মানে সুন্দরভাবে সাজানো। আর পিকচারাস মানে কি? ছবির মতোই সুন্দর। মানে আচ্ছা, ওই যখন আমরা ইসলামাবাদে যখন আসলাম দেখলাম সব জায়গায় গ্যাদারিং হোস্ট, সব লোকজন সব কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, সব কিছু খুব শান্ত, চুপচাপ, সুশৃঙ্খল এবং কি ছবির মতো করে সাজানো। 2 or 3,000 পিপল, যদি বই থাকে তলায় দাগ দেবে, 2 থেকে 3,000 মানুষজন উড এনক্যাম্প ইন আ ফিল্ড, একটা মাঠের মধ্যে তারা তাঁবু খাটিয়েছে। কজন মানুষ? 2 থেকে 3,000 মানুষ। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, তারা ভোরের আগেই তারা ওই জায়গা ছেড়ে চলে যাচ্ছে। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, তাদের কোনো জিনিসের কোনো চিহ্ন না রেখে। সেভ দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, শুধু কি পড়ে থাকছে? তাদের সে রান্না করার পর যে ছাই পড়ে থাকে সেটা পড়ে থাকছে। তাহলে ওখানে কত লোক বলো ক্যাম্প করেছে? 2 থেকে 3,000 লোক ক্যাম্প করেছে। সেখানে তারা সব কিছু নিয়ে চলে যাচ্ছে, কোনো তাদের চিহ্ন ফেলে রেখে যাচ্ছে না, এক্সেপ্ট কি ছাড়া? তাদের যে কুকিং ফায়ার যে অ্যাশ ছিল, রান্না করার পর যে অ্যাশগুলো পড়ে থাকে সেই ছাইগুলো ফেলে রাখা ছাড়া, মানে জায়গায় জায়গায় ছাই ফেলে রেখে দিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা। দে ক্যারিড আ বাজার উইথ দেম, তাদের সাথে তারা যেন বাজার নিয়ে চলছিল। বাজার মানে বুঝতে পারছো? প্রচুর জিনিসপত্র নিয়ে চলছিল। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, আর প্রতিটা থামার জায়গায় দ্য পিচিং অফ টেন্টস, দ্য ওপেনিং অফ শপস টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, তাঁবু খাটানো, দোকান খোলা, সব কিছু যেন খুব ভয়ঙ্কর দ্রুততার সাথে হচ্ছিল। মানে প্রত্যেকটা যে হল্টিং, আচ্ছা হল্ট বোঝো তো? হল্ট যেখানে থামে, তো থামার জায়গায় প্রচন্ড পরিমাণে কি চলছে? খুব দ্রুততার সাথে কাজ চলছে। কিসের কাজ বলো? তাঁবু খাটানো আর দোকান খোলা। ওখানে না যে যার মতো দোকানও খুলতো। দেখো দোকানে কি কি বিক্রি হতো তোমরা জানতে পারবে। আচ্ছা, এটার মানে কি বলো তো? উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি মানে প্রচন্ড দ্রুততার সাথে, তাড়াতাড়ি। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, আচ্ছা যেন মনে হচ্ছে তাদের আয়োজনগুলো যেন সহজাত। আচ্ছা সহজাত কাকে বলে? যেগুলো মন থেকে আসে। আচ্ছা আমাদের 2 প্রকার বৈশিষ্ট্য আছে, একটা সহজাত, একটা অর্জিত। অর্জিত মানে যেগুলো আমাদের কি করতে হয়? অর্জন করতে হয়, যেমন সাঁতার কাটা, সাইকেল চালানো। আর কিছু সহজাত যেগুলো আমাদের অটোমেটিক ভেতর থেকে, যেমন নিঃশ্বাস নেওয়া, চোখের পাতা ফেলা, তাই না? হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে যেন ওরা যে কাজগুলো করছে যেন মনে হচ্ছিল সহজাত, মানে কি ভেতর থেকেই আসছে, ওদেরকে জোর করে কি করাতে হচ্ছে না। কেন বলো তো এগুলো করছে? বলো তো কেন? কারণ তাদের সবার একমাত্র উদ্দেশ্য কি? অমরনাথে ভোলে বাবার দর্শন পাওয়া। বুঝতে পারছো? এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প। এবার দেখো ওই ক্যাম্প বা শিবির ছিল, শিবিরের একটা অংশ থেকে একটা বড় রাস্তা
চলে গিয়েছে, একটা ম্যানমেড রোড, বুঝতে পারছো, মানুষ নির্মিত রোড। মানে ম্যানমেড রোড বলতে কি, তোমার যেগুলো মানুষ হেঁটে যাওয়া আসা করতে করতে যেগুলো কি, রাইট। এবার দেখো, আচ্ছা, অ্যান্ড হেয়ার ওয়ান কুড বাই, দেখো এখান থেকে কে কে কি কি কিনতে পারে, ড্রাইড ফ্রুটস মানে কি, শুকনো ফল, মিল্ক দুধ, তারপরে তোমার ডাল 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 তো তোমরা চেনো, অ্যান্ড রাইস মানে কি চাল। তাহলে দেখো চাল ডাল দুধ আর কি শুকনো ফল, মানে খিচুড়ি পায়েস এইসব করার জন্য পারফেক্ট, চাল ডাল ড্রাইড ফ্রুটস, তাই না, মিল্ক, তো এই সমস্ত কিনতে পারে। ভালো করে মন দিয়ে দেখো কিন্তু এগুলো। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, আচ্ছা তহসিলদার যে রেভিনিউ অফিসার এখনকার সময় একে তহসিলদার বলা হতো, তহসিলদাররাও না এই স্বামীজিদের সাথে গিয়েছিলেন। দ্য টেন্ট অফ তহসিলদার উইথ দ্যাট অফ স্বামী অন ওয়ান সাইড, একদিকে ছিল স্বামীজির টেন্ট, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, আমার টেন্ট ছিল আরেকদিকে। মানে তহসিলদারের টেন্টটা কোথায় ছিল বলতো, মাঝখানে, একদিকে ছিল স্বামীজির টেন্ট, একদিকে কার টেন্ট ছিল, নিবেদিতার টেন্ট। আচ্ছা মাই বা আই বলতে কার বলো তো, রাইট, was generally placed near some advantageous spot for the lighting of the evening fire, মানে আমরা রাত্রিবেলা সন্ধ্যেবেলা যে আগুনটা জ্বালাবো, সে দেখো না ক্যাম্পের সামনে আগুন জ্বালাই, সে লাইটটা যাতে আলোটা এমন জায়গায় জ্বালানো যেতে পারে যাতে তিনজনের সমানভাবে কি আলোটা আলোকিত হয় বা আলোটা পায়, সেই কারণে ওরকম ভাবে টেন্টটা করেছিল। মাঝখানে তহসিলদারের টেন্ট, এইদিকে ছিল স্বামীজির, আর এইদিকে নিবেদিতার টেন্ট, ঠিক আছে। দাস হিজ নেইবারহুড টেন্ডেড টু ফর্ম আ সোশ্যাল সেন্টার, এইভাবে তারা আশেপাশে সবাই মিলে একটা সামাজিক কেন্দ্র গড়ে তুললো, মানে একটা পাড়া তৈরি করে ফেললো, সামাজিক কেন্দ্র। তাহলে এখান থেকে অনেক কিছু কিন্তু শর্ট প্রশ্ন আমরা পেলাম, যেমন হচ্ছে বলো তো কাশ্মীর সেই সময় কাদের দ্বারা পরিপূর্ণ থাকে, বলো, পিলগ্রিমস, পিলগ্রিমস মানে কি, তীর্থযাত্রী, রাইট। আচ্ছা ওরা আচ্ছা বল ছেড়ে কোথায় গেল বলো তো, ইসলামাবাদ, কিসে করে গেল, নৌকা করে। আচ্ছা এবার বলো তো প্রতি জায়গায় তারা কি দেখতে পেলো, গ্যাদারিং হোস্ট মানে কি, জড়ো হওয়া মানুষজন। আচ্ছা সবকিছু কেমন ছিল, শান্ত সুশৃঙ্খল আর কি ছবির মতো সুন্দর সাজানো। আচ্ছা কতজন লোক ওখানে ক্যাম্প করেছিল, রাইট 2 থেকে 3,000। আচ্ছা সবাই ক্যাম্প কখন ছেড়ে চলে যাচ্ছিল, বিফোর ডন মানে কি সকালের আগে, ভোরের আগে। তারা কোনো ট্রেস রেখে যাচ্ছিল না, শুধু কি রেখে যাচ্ছিল বলো, রান্না করার পর যে ছাই, রাইট একদম ঠিক। আচ্ছা প্রত্যেকে তাদের সাথে বাজার নিয়ে যাচ্ছিল, বাজার মানে প্রচুর জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, আর প্রতিটা থামার জায়গায় লোকে কি করছিল বলো, ক্যাম্প করছিল আর কি দোকান বসাচ্ছিল, উইথ মাচ র্যাপিডিটি বা ইনক্রেডিবল র্যাপিডিটি মানে কি প্রচন্ড দ্রুততার সাথে, রাইট। আচ্ছা অর্গানাইজেশনটা কেমন মনে হচ্ছিল যেন বলো, সহজাত, সহজাত মানে কি যেগুলোকে জোর করে করাতে হচ্ছে না, জোর করে করাতে হচ্ছে তাদেরকে না, সহজাত ভাবে হচ্ছে, রাইট। এবার বলো ওদের ক্যাম্পের একটা সাইড দিয়ে একটা মাঝখান দিয়ে কি চলে গিয়েছে বলো, রাস্তা চলে গিয়েছে, একটা ব্রড স্ট্রিট, ব্রড স্ট্রিট মানে কি একটা বড় রাস্তা। আচ্ছা ওই দোকানগুলোতে কি কি বিক্রি হচ্ছিল বলো, ড্রাই ফ্রুটস, মিল্ক, রাইস অ্যান্ড ডাল। আচ্ছা এবার তহসিলদারের টেন্ট কার কার টেন্টের মাঝখানে ছিল, নিবেদিতার স্বামী বিবেকানন্দ, রাইট, পালস মানে ডাল, রাইট, এখানে ডালকে ডাইরেক্ট দিয়েছে। আচ্ছা তারা ক্যাম্পটা এমন জায়গায় তৈরি করলো যেখান থেকে সবাই আলোটা পেতে পারে, আর ওখানে একটা কি তৈরি করলো, একটা সোশ্যাল বলো, একটা সোশ্যাল সেন্টার মানে একটা সামাজিক কেন্দ্র। এতদূর বুঝতে পারলে তো, শোনো তারপর দেখো, আমি দরকার হলে আবার রিপিট করব, কিন্তু টেক্সট বুঝে দিতে হবে, বুঝতে পারছো, পুরো বুঝে নিতে হবে। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মঙ্কস, মানে সেখানে শয়ে শয়ে সন্ন্যাসী ছিল, মঙ্কস মানে কি, অফ অল দ্য অর্ডার্স, বিভিন্ন সম্প্রদায়ের বা বিভিন্ন গোষ্ঠীর, উইথ দেয়ার গেরুয়া টেন্ট, তাদের টেন্টের কালার কে ছিল গেরুয়া, দেখবে তারা জামা কাপড়ে কিসের পরে, গেরুয়া। সাম নো লার্জার দ্যান আ গুড সাইজড আমব্রেলা, সেইগুলো একটা বড় বড় সাইজের আমব্রেলার মতোই বড় ছিল, মানে ছাতার মতো বড় ছিল, মানে বড় সাইজের একটা ছাতার মতোই যেগুলো বড় ছিল। অ্যান্ড অ্যামংস দিস, এদের মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, স্বামীর প্রভাব তাদের কাছে লক্ষণীয় ছিল। এর মানে কি বলতো, এর মানে হচ্ছে দেখো চারিদিকে এত লোক, সবাই শয়ে শয়ে সব মঙ্কসরা এসছে, মঙ্কস মানে কি সন্ন্যাসীরা এসছে, এবার তারা কার প্রতি আকৃষ্ট হচ্ছে সবাই, স্বামীজি। কারণ স্বামীজি তখনকার সময় কি একজন খুব নাম করা ব্যক্তিত্ব, হিন্দু ধর্মের
একটা প্রচারক, সবাই তাকে চিনতেন, সব লোকজন তাকে চিনতো, তাই তো? সে নামে চিনতো, আবার অনেকে হয়তো দেখতেও পেতো, তাকে দেখেও ছিল হয়তো, কিন্তু তো এখনকার মতো তো সোশ্যাল মিডিয়ার যুগ তখন ছিল না। এবার তখন স্বামীজিকে জানতো স্বামীজি নামে একজন ব্যক্তি এরকম কেউ আছেন যে নাকি হিন্দু ধর্মের প্রচারক আর একজন মহান একজন গুরু। তো এবার তাকে দেখার জন্য সবাই কি ম্যাগনেটিক মানে বুঝতে হচ্ছে চুম্বকের মতো কি আকর্ষিত হচ্ছে। আচ্ছা, the more learned of them swarmed about him at every halting place. আর প্রতিটা থামার জায়গায় লোকজন যারা একটু বেশি শিক্ষিত বা বেশি যারা পণ্ডিত তারা তার কাছে সব swarmed মানে কি ঘিরে তাকে দাঁড়িয়ে থাকতো। মানে কোথায় যাবে, মানে তখনকার যুগের সেলিব্রিটি, বুঝতে পারছো? মানে স্বামীজি কোথায় যাবেন চারিদিকে কি করছেন, ঘিরে ঘিরে ধরছে। তো এখনকার সেলিব্রিটি যেরকম হয়, মানে ধরো ওরা যাত্রা করছে, ওরা যাত্রা করতে করতে যাচ্ছে, আর যেখানে একটু থামার জায়গা আছে সেখানে থামছে তো সবাই, আর সবাই না থেমে না বিশ্রাম নিয়ে স্বামীজির কাছে চলে আসছে, ঘিরে ধরছে। আচ্ছা, ফিলিং হিজ টেন্ট, তার যে টেন্ট আছে টেন্টটা পরিপূর্ণ করে ফেলছে। আচ্ছা, তার টেন্ট পরিপূর্ণ মানে বুঝতে পারছো, সবাই ঘিরে ধরে তার টেন্ট ভর্তি করে দিচ্ছে। রিমেইনিং অ্যাবজর্ব ইন কনভারসেশন, আর বাকিরা তার কথাতে, তার কথোপকথনের সাথে বিভোর হয়ে থাকছেন। মানে কি বলছে স্বামীজি, প্রতিটা কথা আমরা কি মন দিয়ে শুনবো, কি তার এক একটা কথা তো মূল্যবান। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, আর যতক্ষণ দিনের আলো থাকছে, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো, যতক্ষণ দিনের আলো থাকছে প্রত্যেকটা মানুষ তাকে ঘিরে দাঁড়াচ্ছে। প্রতিটা হল্টিং প্লেস মানে কি প্রতিটা থামার জায়গায়, আর লোকজন তার কথা বিভোর হয়ে শুনছে, আর তার টেন্ট কি করছে, ভরিয়ে দিচ্ছে। রাইট, এবার দেখো, the talk on their side he told us afterwards. শোনো, দেখো, তিনি আমাদের পরে বলেছিলেন, মানে স্বামীজি আমাদের পরে বলেছিলেন কি বিষয়ে কথা হচ্ছিল, হ্যাড বিন অল অফ শিবা, শিব ঠাকুরের ব্যাপারে কথা হচ্ছিল। মনে রাখবে কি সম্বন্ধে কথা হচ্ছিল, শিবা বা শিব ঠাকুর। আচ্ছা, তাহলে ওই মংসা যে সমস্ত কথা বলছিল নিজেদের মধ্যে কি সম্বন্ধে কথা বলছিল, শিবা, শিবা মানে কি শিব ঠাকুর। and they had remonstrated with him seriously, তারা না মানে ওই সাধু সন্তগুলো স্বামীজিকে প্রচন্ডভাবে বিরোধিতা করলে, রিমনস্ট্রেটেড মানে কি বিরোধিতা করা। when he had insisted occasionally on drawing their attention to the world about them, যখন স্বামীজি ইচ্ছা করেই যখন তাদের ওই কথা থেকে তাদের মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে দেখো স্বামীজি একটু খেলার ছলে, মানে একটু স্বাভাবিকভাবে যখন তারা ইচ্ছা করে, তারা যখন শিব ঠাকুর নিয়ে কথা বলছে, ওরা স্বামীজি বারবার কি করছেন, উনি বারবার মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, দেখি এরা কি করে। মানে ধরো কথার কথা, আমরা এখন কোন একটা জায়গায় যাচ্ছি, তাই তো, ধরো শিব ঠাকুরের জায়গায় যাচ্ছি, অমরনাথে যাচ্ছি, তাহলে সবাই কি নিয়ে কথা বলবে, শিব ঠাকুর। হ্যাঁ, তা এবার স্বামীজি দেখছেন, দেখি ওদের মন ঘুরছে নাকি, তো বারবার করে কি করছে, অন্য কথা বলে দিচ্ছে অকেশন। আচ্ছা, এবার দেখো, ইভেন ফরেনার্স দে আর্জড ওয়ার মেন, এবার দেখো তখন লোকগুলো বলছেন যে বিদেশিরাও তো মানুষ, তারাও তো মানুষ। ওয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, তারা এত স্বদেশ অ্যান্ড বিদেশ নিয়ে এত ভেদাভেদ কেন করা হয়। আচ্ছা, ব্যাপারটা শোনো, কি তখন ব্রিটিশ শাসন আমাদের, আমরা ভারতীয়রা কি করতাম, স্বদেশ বিদেশকে ভাগ করতাম, মানে বলতাম আমরা স্বদেশী ওরা বিদেশি, কারণ ওরা আমাদের দেশের উপর অত্যাচার করতো, ওরা লুটপাট চালাতো, ব্রিটিশ রাজ, তাই তো, তাই আমরা এই ডিস্টিংশন করতাম। হ্যাঁ, তখন স্বামীজিকে প্রশ্ন করছে, আচ্ছা স্বামীজি, আমরা স্বদেশ বিদেশ নিয়ে এত আলাদা ভেদাভেদ কেন করি এত ভেদাভেদ। নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মহামেডানিজম, কিন্তু কেউ জানতেনও না তার উষ্ণ ভালোবাসা এবং সহানুভূতি মুসলমানদের প্রতি। মহামেডান মানে কি মুসলমান, মানে স্বামীজি বলছেন, মানে স্বামীজি নিবেদিতা বলছেন যে স্বামীজির মুসলমানদের প্রতি ভালোবাসার কথা কেউ তো জানতেনই না, তারাও তো অন্য একটা জাতি। তাই স্বামীজির কাছে স্বদেশ বিদেশ হিন্দু মুসলমান বলে কি কিছু নেই, হয় না। দ্য সেম আদার ওয়ার্ল্ড লাইনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল also prevented these simple souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival elements. দেখো এর মানেটা কি, শোনো, এর মানেটা বলছে সেই সমস্ত মহান আত্মা বা সেই সমস্ত ভালো মানুষগুলো যারা নাকি স্বদেশ আর বিদেশের মধ্যে পার্থক্য করতে পারে না, তারা এটা বোঝে না যে হিন্দু মুসলমান হলো
তোমার একই 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 অঙ্গের দুটো পরস্পর বিরোধী গোষ্ঠী। মানে এখানে বলতে চাইছে যে ওই লোকগুলো মানে ওই মঙ্কসগুলো তারা কি বলছে, স্বামীজি আপনি কেন স্বদেশ বিদেশ নিয়ে কেন এত ভেদাভেদ করেন? কিন্তু ওরা এটা কিন্তু মানে না যে হিন্দু মুসলমান এক। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওরা মনে করে হিন্দু মুসলমান কি আলাদা। মানে ওরা এইটা জানে যে স্বদেশ বিদেশের মধ্যে পার্থক্য করা ঠিক নয়, কিন্তু ওরা এইটা জানে যে হিন্দু মুসলমানও কি একই একই জিনিসের দুটো আলাদা গোষ্ঠী, তাই তো? এটা ওরা জানে না। এর বিপক্ষে কারণ কি দিচ্ছে দেখো, ওরা বলছে দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দে আর্গিউড, তারা যুক্তি দিচ্ছে যে পাঞ্জাবের মাটি ওয়াজ ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডাইড ফর দ্য ফেথ, যারা বিশ্বাস, যারা ধর্ম বিশ্বাসের কারণে তাদের রক্তে ভিজে গিয়েছে। তাহলে পাঞ্জাবের মাটি কাদের রক্তে ভিজে গিয়েছে? তারা ধর্মে বিশ্বাস করত। মানে বলতে চাইছো ওই মুসলমানরা কি করেছে, আমাদের হিন্দু ভাইদেরকে, পাঞ্জাবি ভাইদেরকে কি করেছে, মেরে ফেলেছে। তাহলে কাদের কথা বলছে এখানে বলা নেই, তবে বলছে মানে মঙ্কসগুলো এটা চেষ্টা করছে, এটা বোঝানোর চেষ্টা করছে হিন্দু মুসলমান কত কি আলাদা। মানে বলছে আপনি আপনার মোহামেডানদের প্রতি এত ভালোবাসা কিসের, এটা বোঝানোর চেষ্টা করছে। এবার দেখো, হিয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস আ ন্যারো অর্থোডক্সি, বলছে আপনি এখানে তো অন্তত একটু ধর্মীয় গোড়ামি মেনে চলুন, মানে আপনার ধর্মকে একটু তো মেনে চলুন। কে বলছে বলো তো কথাগুলো? মঙ্কসগুলো। হিন্দু মুসলমান না মানতেই পারেন, কিন্তু যেখানে পাঞ্জাবের ভাইদের রক্ত ঝরিয়ে দিল ওরা, সেখানে আপনি একটু তো ধর্মীয় গোড়ামি মানুন। কাকে বলছে বলো তো? স্বামী বিবেকানন্দকে। ইন অ্যান্সার টু দিস, এর উত্তরে, অ্যাজ বিকাম ওয়ান হু ওয়াজ ইনফ্যাক্ট অ্যান অ্যানার্কিজম অফ দ্য ফিউচার। আচ্ছা, অ্যানার্কিজম অফ ফিউচার মানে কি? যে ধরো যুগের থেকে আগে যার জ্ঞান, মানে যুগেরও আগে যার জ্ঞান। এবার কি বলছে, এর উত্তরে যিনি ছিলেন নাকি যুগেরও এক যুগ, যেই যুগ সেই যুগ থেকেও কি এগিয়ে, কে কার কথা বলছে এখানে? স্বামীজি। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন, তাদেরকে কোনো উত্তর দিলেন না, অফ দ্য মোমেন্ট, ওই মুহূর্তে, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রেদেন, যেটা তাদের ভাইদের প্রতি, মানে মঙ্কস ভাইদের প্রতি তার ভালোবাসার প্রকাশ। মানে কারণ উনি জানতেন এখন যদি আমি কিছু বলতে যাই তাহলে একটা তর্ক বিতর্ক হয়ে যাবে, তাই না? এখন হ্যাঁ, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ফালতু এখন তর্ক করে তো কোনো লাভ নেই। তাই তিনি কোনো কি করলেন না, রিপ্লাই দিলেন না, তিনি কোনো উত্তর দিলেন না, তিনি কনসেশন মানে তিনি ছাড় দিয়ে দিলেন, থাক, অ্যাভয়েড করলেন, থাক, দিয়ে কোনো লাভ নেই। অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্স, আরও আগ্রহ, আরও শক্তির সাথে তার যে প্রিন্সিপাল তিনি তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন, নীতিগুলো মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন। কিভাবে বলো তো? যে আমি এখানে লড়াই করতে আসিনি, আমি এখানে তর্ক করতে এসেছি নাকি, আমি তো অমরনাথ যাত্রা করতে এসেছি। মানে এখান থেকে বুঝতে পারছো স্বামীজি ভালো করেই জানতেন কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়। মানে এখানে 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 যদি আমি এখন অমরনাথ যাত্রা করতে গিয়ে আমি যদি হিন্দু মুসলমান নিয়ে মারামারি করতে শুরু করি, তাহলে বলো আমার আর অমরনাথ যাত্রাটা ভালো হবে? কারণ আমার তো তীর্থযাত্রা করতে হবে এদের সাথে, আমার সঙ্গী কারা? এরাই। আমরা একসাথে আনন্দ করতে করতে যাব। এখন তো আমরা একটা পূর্ণ তীর্থ করতে এসেছি, আমরা এখন হিন্দু মুসলমান মারামারি করতে এসেছি? নিশ্চয়ই না। তাই স্বামীজি কোনো উত্তর দিলেন না, পুরোপুরি কি করলেন, চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। এইবার দেখো, বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট নোটিং দ্য প্যারাডক্স দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ। কি বলছে দেখো এখানে, কিন্তু তিনি যেই উষ্ণ কথাবার্তাগুলো বলছিলেন সেইগুলো ফরেন মাইন্ড মানে বিদেশিরা তোমার না শুনে থাকতে পারলেন না। কি ডিসকাশন, মানে কি কথা, এবং কি তহসিলদাররা যে, মানে তহসিলদার আমরা পড়লাম একটু আগে, তহসিলদার, ওই তহসিলদার নাকি যেটা যেটা তার সাধারণ যে ব্যাপার তার থেকে একটু বিরুদ্ধে। দেখো প্যারাডক্স মানে সাধারণ যে নিয়ম তার একটু বিরুদ্ধে গিয়েছিলেন তিনি, মানে সাধারণ নিয়মের বিরুদ্ধে গিয়ে তিনি, ব্যাপারটা বলছে শুনে নাও, তিনি এবং অনেক অফিসাররা এবং অনেক চাকর বাকররা, সার্ভেন্টসরা অফ দ্য পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রার অনেক চাকর বাকররা হ্যাড বিন মুসলমান, তারা কি ছিল? আচ্ছা, অমরনাথ কাদের জন্য বলো তো? হিন্দুদের জন্য, হিন্দু তীর্থযাত্রা না? কিন্তু বলছে ওই তহসিলদার এবং তার অফিসারগুলো এবং অনেক কর্মচারীগুলো তারা সব কি ছিলেন? মুসলিম। তারা স্বাভাবিক নিয়মের বাইরে গিয়েছিলেন, মানে গতানুগতিক নিয়মের। তাই এখানে প্যারাডক্স কথাটা উল্লেখ করছে। প্যারাডক্স মানে কি? সাধারণ নিয়মের বাইরে, রাইট? মানে কোনটা বলো? মানে সাধারণ নিয়মের বাইরে, মানে ব্যাপারটা শোনো কি, এখানে ব্যাপারটা বলতে চাইছে যে
তোমার অমরনাথে কারা যাওয়ার কথা? হিন্দুরা যাওয়ার কথা, কিন্তু অমরনাথে স্বামীজির সাথে কারা ছিলেন? তহসিলদার ছিলেন এবং তার অফিসাররা ছিলেন এবং তার কর্মচারী ছিলেন, যারা বেশিরভাগ কি ছিলেন? মুসলমান। তাহলে এটা স্বাভাবিক নিয়মের বাইরে চলে যাচ্ছে না? অমরনাথে যাওয়ার কথা কার? হিন্দুদের, কিন্তু যাচ্ছে কারা এখানে? মুসলমানরা। তাই বলতে স্বাভাবিক নিয়মের বাইরে যাচ্ছে। হ্যাড বিন মুসলমানস অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্শিপ। আর কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, কেউ স্বপ্ন চিন্তা করতে পারবে না যে হিন্দু উপাসকদের সাথে তারাও, মানে তারা যে ওই কেভে যাবে সেটা বাধা দিতে। মানে কেউ কখনো এই প্রশ্নটা করতে পারবে না যে ওরাও কি করবে, মুসলমানরাও কি করবে, হিন্দু উপাসকদের সাথে ওই অমরনাথের গুহাতে যাবে। অন দ্য আলটিমেট অ্যারাইভেল অ্যাট দ্য শ্রাইন, মানে মঠে যখন তারা পৌঁছাবে। শ্রাইন মানে কি? মঠ। অ্যারাইভেল মানে পৌঁছান। দেখো এখানে ব্যাপারটা কি বলছে শোনো, এখানে ব্যাপারটা বলছে যে তহসিলদার, শোনো মন দিয়ে শোনো, তহসিলদার, তার অফিসার এবং অনেক যে কর্মচারী ছিল তারা যাতে কি মুসলমান, তারা প্যারাডক্স ফলো করছিল। প্যারাডক্স মানে কি? নিয়ম মানে গতানুগতিক নিয়মের বাইরে। তারা ওই হিন্দু উপাসকদের সাথে ওই অমরনাথ কেভে কি করবে? যাবে। কিন্তু তাদেরকে বাধা দেওয়ার কথা কেউ স্বপ্নেও কি ভাবেনি, কারণ জানো ওদের সাথে কে আছে? স্বামীজি। ওদেরকে বাধা দেওয়া যাবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? বুঝতে পারছো ব্যাপারটা? শোনো তারপর দেখো, হ্যাঁ রাইট, এইবারই ব্যাপারটা তাহলে তোমাদের ক্লিয়ার হলো। তাহলে কেন বলতো হিন্দু মুসলমান বিবাদের কথা তোলেনি? কারণ জানে আমার সামনে কি আছে? মুসলিমও আছে। আমি যদি কোনো কথা বলতে চাই, যদি আমি হিন্দুদের বিরুদ্ধে বলি তাহলে ওরা খেপে যাবে, আর মুসলমানদের বিরুদ্ধে বলে এরা খেপে যাবে। তাই কারোর বিরুদ্ধে আমরা বলবো না। তাই স্বামীজি ওই জায়গায় কি ছিলেন? তাহলে বুদ্ধিমান একেই বলে, সব জায়গায় কথা। দেখো স্বামীজি খুব ঠোঁটকাটা ছিলেন, কিন্তু মানে সত্য কথা সামনে বলে দিতেন, খুব যুক্তিবাদী, ঠোঁটকাটা। কিন্তু এখানে তিনি দেখো, এখানে জানেন এটা একটা কিন্তু গুরুগম্ভীর একটা ব্যাপার, একটা সেন্সিটিভ একটা ব্যাপার। তাই তিনি একবারও কিন্তু কি কোনো ওই কথা উল্লেখই করলেন না। এতে দেখো মুসলমানদের প্রতি ভালোবাসা বজায় থাকলো, আবার ওদের প্রতিও কি ভালোবাসা বজায় থাকলো। ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে এতক্ষণ আমরা যা পড়লাম তার সাম আপ হচ্ছে এটাই। তারপর দেখো, দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস, তারপর তহসিলদার আসলো, ইনডিড উইথ আ গ্রুপ অফ ফ্রেন্ডস, সঙ্গে অনেক বন্ধুদের নিয়ে। তাহলে কি আসলো বলো? তহসিলদার। বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাজ ডিসাইপেলস, তখন বললো যে স্বামীজি আপনি আমাকে আপনার শিষ্য করে নিন, আমরা আপনার শিষ্য হতে চাই। এ ভাবো, একজন হিন্দু পণ্ডিত, তার নাকি শিষ্য হবে কারা? স্বামীজি এমনই ছিলেন যিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ধর্মগুরু ছিলেন। তাহলে মুসলমান তহসিলদার, আবার দেখো নিবেদিতাও তো একজন আইরিশ মহিলা ছিলেন, তাই না? তাহলে জাতি ধর্ম বর্ণ দেশ নির্বিশেষে তিনি সবার গুরু। তাহলে ওই তহসিলদার অনেক বন্ধুদের সাথে করে নিয়ে আসলেন, এসে বললেন কি স্বামীজি আমাদেরকে আপনার শিষ্য করে নিন। এবার দেখো, ইন দিস নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রুয়াস অ্যান্ড সারপ্রাইজিং। আচ্ছা, ইনকংগ্রুয়াস মানে কি? কোনো নিচু ভাবে দেখা। তো এইটা বা ভুল কিছু দেখা। তো এই ব্যাপারটা নিয়ে কেউ না কোনো ভুল কিছু ভাবলো, না কোনো কেউ অবাক হলো, কারণ জানে এনার নাম কি? স্বামী বিবেকানন্দ। এখানে অনেক কিছু হতে পারে, তাই না? এখানে অনেক কিছু হতে পারে, স্বামী বিবেকানন্দ বলে কথা, তাই কেউ অবাক হলো না। আচ্ছা নর্মাল যদি একটা হিন্দু পুরোহিতের কাছে ধরে একটা মুসলমান এসে বলে আমি আপনার দীক্ষা নিতে চাই, তাহলে লোকে অবাক হয়ে যাবে না? বলবে একজন মুসলিম লোক হিন্দু দীক্ষা নেবে। কিন্তু এখানে যখন দেখতে পাচ্ছে ব্যাপারটা কার সাথে ঘটছে, স্বামী বিবেকানন্দ, লোকজন না কোনো অবাক হলো, না কেউ কোনো জিনিসটাকে নিচু চোখে দেখলো যে না থাক, মানুষটা তো স্বামীজি, হতেই পারে এখানে অনেক কিছু।